সেই রকম জুনিয়র ডাক্তারদেরকে সাসপেন্ড করা হয়েছে যারা সেই দিন হাসপাতালে ডিউটিতে ছিলেন না, তারপরেও তাদেরকে সাসপেন্ড করা হয়েছে কারণ বড় মাতব্বরদের বাঁচার প্রয়োজন রয়েছে তৃণমূল সরকারের। এই মাতব্বরদের বাঁচানোর প্রয়োজনটা আরজি করের ঘটনা শুধু নয়, আরজি করের ঘটনা থেকে শুরু করে তার আগের ঘটনা থেকে শুরু করে এই মেদিনীপুরের জাল স্যালাইনের ঘটনা অতি বিস্তৃত। এখন তৃণমূলের নেতারা তারা জায়গায় জায়গায় বলছেন কেন আমরা তো ফাঁসির জন্য চলে গেছি, এত আপত্তি কিসের হচ্ছে? পার্কস্ট্রিট, কামদুনি, খরজুনা, রানীনগর, গেটে, কাটোয়া, হাঁসখালি, ধূপগুড়ি, তারপরেই আরজি করের ঘটনা। গত 13 বছরে যে কটা নাম আমি মনে করে বলতে পারলাম এবং আরো যে কটা নাম আমি মনে করে বলতে পারলাম না, প্রতিটা ঘটনায় নির্যাতিতাদের বাঁচানোর উদ্যোগ না নিয়ে যারা অপরাধ সংগঠিত করলেন, যারা তাদের বন্ধু হিসেবে ছিলেন, তাদেরকে বাঁচানোর চেষ্টা গোটা তৃণমূলের সরকার তার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে করেছে। এই হাঁসখালির ঘটনায় পুলিশ প্রশাসনের তৈরি করা যে স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম, সেই টিমের মাথায় এই বিনীত গোয়েল ছিলেন, যে বিনীত গোয়েল ভালো করে তদন্ত সাজিয়ে গুছিয়ে দেওয়ার পুরস্কার হিসেবে তাকে কলকাতা পুলিশের কমিশনার করা হয়েছে। এই যে আজকে আমরা এসছি, দেখুন পুলিশের ব্যারিকেড ইত্যাদি ইত্যাদি দেওয়া, ডেপুটেশনের টাইম দেওয়া ছিল, আমরা ডেপুটেশন দিতে যাবো, অভিযান নয়, কিন্তু তারপরেও ব্যারিকেড করে রাখা হয়েছে। খুবই ভালো, প্রশাসনের কাজ তো করতেই হবে। কিন্তু 14 তারিখ রাত্রিবেলা যেদিন এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সমিতি ওই আরজিকর হাসপাতালের উল্টো দিকে দাঁড়িয়েছিল অবস্থান মঞ্চে, সেই দিনও টানা 3 দিন ধরে আমরা অবস্থান করেছি। 3 দিন ধরে পুলিশ প্রশাসন মাঝখানের রাস্তায় দাঁড়িয়েছিলেন, ব্যারিকেডও ছিল, অন্যরাও আসছিলেন প্রতিবাদ করতে। 14 তারিখ রাত্রিবেলা কোন অফিসার ওইখানে ডিউটিতে ছিলেন, কোন অফিসার ওইখানে ইনচার্জ ছিলেন, তাদের কি সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে? আমার ধারণা এখন অব্দি জিজ্ঞাসাবাদ করে উঠতে পারেনি। কেন হঠাৎ করে ব্যারিকেডটা রাত্রিবেলা উঠে গেল, সেই বিষয়ে কি সিবিআই আলাদা করে কোনো তদন্ত করেছে? আমাদের ধারণা তদন্ত এখনো করেনি। তদন্ত করলে অনেক কিছু বেরোতে পারে, এই আশঙ্কায়, এই ভয়ে তদন্ত থামিয়ে দেওয়ার চেষ্টা। আর এটা শুধু তদন্ত থামিয়ে দেওয়ার চেষ্টা নয়, এমনি বাড়ি এখন উঠতে গেলে হেলে পড়ে, বাড়ি হেলে না পড়লে কাউন্সিলরের পকেটটাও ভারী হয়ে হেলে পড়বে না, সেসব আমরা জানি। বাড়ি তৈরিতে পয়সা খাওয়া এক জিনিস, আর মানুষ বাঁচবে যে স্যালাইনটার ওপর ভরসা করে ওই জাল স্যালাইন হাসপাতালে ঢুকিয়ে দেওয়া আরেক জিনিস। এবং এটা প্রথম ঘটনা নয়, এর আগেও আরজি করের আবহে কলকাতার একটি সরকারি হাসপাতালে স্যালাইনের উপর একটা অন্যরকম কি পদার্থ ভাসছে বলে জুনিয়র ডাক্তাররা আমাদেরকে দেখিয়েছিলেন, আমরা দেখেছিলাম, গোটা রাজ্যের মানুষ দেখেছিলেন, দেশের মানুষ দেখেছিলেন। আচ্ছা, গ্রাম অঞ্চলের সংস্থা যারা আছেন, অফিসার যারা আছেন, তারা কি ওইটা তদন্ত করেছিলেন যে কি আসলে দেখা গেল? তদন্তের রিপোর্টটা কি সাধারণ মানুষের কাছে দেখানো হয়েছিল যে আমরা একটা টিভিতে দেখেছি, আমরা নিজে থেকে এই ধরনের তদন্ত করছি, এই রিপোর্ট পাওয়া গেছে? না, দেখানো হয়নি। বরঞ্চ একবার দুবার নয়, অতীতের 27টা অভিযোগের ভিত্তিতে এই সংস্থাকে এর আগে যখন সরকারি জায়গায় ল্যাব টেস্টের জন্য ডেকে পাঠানো হয়েছে, অতীতের 27খানা অভিযোগ এই জাল স্যালাইনের সংস্থার বিরুদ্ধে করা হয়েছে যে তারা খারাপ মানের ওষুধ দিচ্ছে, জীবনদায়ী ওষুধ। কি ভরসায় লোকে সরকারি হাসপাতালে যাবে, সেটা বড় কথা। আর ভরসা, ওই যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী দীর্ঘদিন জেলে রয়েছেন, তিনি আর সরকারি হাসপাতালে ভরসা করতে পারছেন না, কারণ তিনি বলছেন যে সরকারি হাসপাতালে চিকিৎসা হয় না, বেসরকারি জায়গায় যেতে হয়। তিনি চলে যেতে পারেন, কিন্তু কোন বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী নেয়, কোন বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী নেয় না, এই বিতর্কে না যেতে পেরে ওই পাহাড় প্রমাণ বিলের ভরসায় চাপে না পড়ে মানুষ যখন সরকারি হাসপাতালে যাবেন, তাকে যে ওই পুরনো স্যালাইন, পুরনো সিরিজ, খারাপ ওষুধ দিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা, এই চেষ্টার জন্য আসলে এই সরকারকে ক্ষমা করার কোনো উপায় নেই। আর এই সরকার মানে একদম ভাববেন না যে বিজেপিকে ছেড়ে কথা বলা হচ্ছে। এই সরকারের মাথায় যদি বিজেপির বড় ভয় না থাকে, তাহলে আরজি করের আবহে রেশন দুর্নীতি, কয়লা পাচার দুর্নীতি, নিয়োগ দুর্নীতিতে এত নেতারা জামিন পেয়ে যান না সিবিআই এর হাতে। এখন ছোট বাচ্চাদের জন্মদিনে গেলে দেখবেন একটা রিটার্ন গিফটের সিস্টেম থাকে, আপনিও একটা গিফট দেবেন, আপনার বাচ্চাকে ওই বাচ্চা একটা রিটার্ন গিফট দেবেন। তৃণমূল বিজেপির মধ্যে রিটার্ন গিফট থাকে। আরজি করের আবহে বিজেপির আন্দোলন সীমিত হয়ে আসবে, একের পর এক লোকেদেরকে জামিনে ছেড়ে দেওয়া হবে তৃণমূলের নেতাদের। আর দিল্লিতে আদানির ইস্যুতে যখন লড়াইয়ের প্রয়োজন হবে, তখন আপনি সংসদ ভবনে তৃণমূলের নেতাদের খুঁজে পাবেন না, তাদের সবারই পেট খারাপ হয়ে তাদের সংসদ ভবনের বাইরে গিয়ে পালিয়ে বাঁচতে হবে।
কিন্তু আমরা এই কথাটাই বলতে এসেছি যে এটা শুধু ডেপুটেশন, পরবর্তীকালে কি হবে সেটা তো আর আগে থেকে বলে দেব না। কিন্তু সংসদ ভবন থেকে পালিয়ে বাঁচতে পারে তৃণমূলের নেতারা, জনমানুষের গণ আন্দোলন থেকে বিজেপির নেতারা পালিয়ে বাঁচতে পারে, রাজ্যগণের সময় দেখেছি। কিন্তু সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলে খেলা যখন হবে তখন কিন্তু তৃণমূল আর বিজেপির নেতারা পালিয়ে বাঁচতে পারবেন না, কারণ আবার কিছুদিনের মধ্যে মানুষের সামনে এসে তাদের দাঁড়ানোর প্রয়োজন হয়ে যাবে। বামপন্থী ছাত্র যুব মহিলা এবং মুক্তি সংগঠনের পক্ষ থেকে আমরা খালি এই কথা বলতে এসেছি যে আজকে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের অফিসে আমরা ডেপুটেশন দিয়ে গেলাম, তার প্রশ্নের উত্তর চাই। রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসে আমরা এরপরে যাব। শুধু ড্রাগ কন্ট্রোলের দুর্নীতি নয়, শুধু পয়সার বা অন্য কিছুর বিনিময়ে খারাপ ওষুধ পাইয়ে দেওয়া নয়, এর ভেতরে কত ভ্যাকেন্সি আছে, আসলে কত শূন্যপদ পূরণ হয় না, যে শূন্যপদ পূরণ হয় না একটি শূন্যপদে বাড়তি লোক কিভাবে কাজ করে, আর কিসের বিনিময়ে আসলে খারাপ ওষুধকে পাস মার্ক দিয়ে দেওয়া হয়, এই প্রশ্নের উত্তর জানতে আমরা পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়ব। কারণ পাড়ায় পাড়ায় আসলে সাধারণ মানুষের প্রশ্নের উত্তরের জন্য তৃণমূল বিজেপির নেতাদেরকেও পুলিশের প্রশাসনের পিছনে গিয়ে লুকিয়ে দাঁড়াতে হচ্ছে। পুলিশ প্রশাসন আর ওই সিআইএসএফ ছড়িয়ে নিলে কর্পূর আগে উড়ে যাবে, নাই চোর চিটিং বা দাঙ্গাবাজরা আগে উড়ে যাবে সেটা আমরা বলতে পারি না। কিন্তু সাধারণ মানুষের জীবন যন্ত্রণার এই লড়াইতে বামপন্থী ছাত্র যুব মহিলা ভক্তি সংগঠনের নেতৃত্ব তারা থাকবেন, এবং আগামী দিনে ও ব্যারিকেড থাক বা না থাক, ওই কারা ভেতরে বসে ওই সই করে দিচ্ছে আর তার জন্য আমার বাড়ির ছেলে মেয়েদের জীবন চলে যাচ্ছে, তার হিসেব নেওয়ার লড়াইতে কোনো ব্যারিকেড আমাদের আটকে রাখতে পারবে না। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক। এখন সভায় বক্তব্য রাখবেন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বর্ণরাম মুখার্জি। সভাপতি, এই চত্বরে যারা যাতায়াত করছেন, যারা এইখানে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছেন, তাদের প্রত্যেকের আজকে নিজাম প্যালেসের সামনে এসএফআই ডিওয়াইএফআই আইবা ভক্তি সংগঠনের নেতৃত্ব কর্মীরা সাধারণ মানুষদেরকে সাথে দিয়েছে। আজকে নিজাম প্যালেসের গেটটা যারা আজকে দাঁড়িয়ে আছে তাদের কাছে আমাদের প্রশ্ন রইল, আমাদের সমস্ত সংগঠনের পক্ষ থেকে তাদের কাছে প্রশ্ন রইল, এই যে মেদিনীপুর মেডিকেল কলেজে যে প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে, এটা যদি ওনাদের পরিবারের কারণ হতো তাহলে বোধ হয় এতটা ঠান্ডা মাথায় এনারা এখানে এই নিজাম প্যালেস আসলে সবচেয়ে দাঁড়িয়ে থাকতে পারতেন না। আসলে আমরা মনে করি এই পশ্চিমবাংলার বুকে প্রতিটা মানুষ আমাদের পরিবারের সদস্য। কারোর কাছে কোন একটি রাজনৈতিক দলের কাছে নিজেদের মানবতা বিক্রি করে দিয়ে নিজেদের মাথা কারোর পায়ের তলায় চটির তলায় বিক্রি করে দিতে আমরা অন্তত শিখি। এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে শুধুমাত্র মেদিনীপুর মেডিকেল কলেজ না, প্রতিটা মেডিকেল কলেজের যে সিন্ডিকেট রাজ, যে প্রতিটা ঘুঘুর বাসা প্রতিদিন আমার আপনার জীবনহানির কারণ হচ্ছে, তার উত্তর চাইতে, তার জবাব চাইতে আমরা আজ এখানে এসেছি। আমরা চোখের সামনে একটা মেদিনীপুর মেডিকেল কলেজ দেখেছি, যে মেয়েটাকে আপনারা তাকে কেউ অভয় নামে চেনেন, তাকে কেউ তিলোত্তমা নামে চেনেন, যে মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে কর্মরত অবস্থায় আর্জিকর মেডিকেল কলেজে। তার সব থেকে বড় নষ্ট ছিল সেই মেডিকেল কলেজের বুকে দাঁড়িয়ে ওই সিন্ডিকেটের ঘুঘুর বাসার বিরুদ্ধে সে প্রতিবাদ করেছে, জানিয়েছিল। তার কলেজের মেডিকেল কলেজের হেড প্রিন্সিপালকে নালিশ করেছিল, কমপ্লেন করেছিল, জানিয়েছিল যে একই সিরিজ বিভিন্ন পেশেন্টের ওপর ব্যবহার করা হচ্ছে, জানিয়েছিল গোটা আরজিকর মেডিকেল কলেজের মধ্যে দাঁড়িয়ে নিম্নমানের ওষুধ, নিম্নমানের স্যালাইন হচ্ছে ব্যবহার করা হচ্ছে। তারপরেও জানিয়েছিল যে অতীতে জুনিয়র হকের কথা বলেছে, নিজের হকের কথা বলেছে, তাদের প্রতিনিয়ত এই রাজ্যের সরকার কখনো সরকারি উপায় আবার কখনো বেসরকারি উপায় হচ্ছে তাদেরকে সরিয়ে দিয়েছে। এই পশ্চিমবঙ্গের বুকে প্রতিটা মেডিকেল কলেজে যেভাবে দিনের পর দিন এই রাজ্যের তোষামত করে চলা, রাজ্য সরকারের তোষামত করে চলা, ওই সিন্ডিকেটের মাথায় যারা বসে আছে, এই ঘুঘুর ভাষা ভাঙতে আজ আমরা এখানে এসেছি। তাহলে হচ্ছে আপনি ভালো চিকিৎসা পাবেন। ঠিক সেইভাবে আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষা খাতের এমন অবস্থা করেছে, প্রাইমারি শিক্ষার এমন অবস্থা করেছে, যেখানে দাঁড়িয়ে আপনাকে প্রাইভেট স্কুলের দিকে ঠেলে দিচ্ছে।
সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে, একদিকে আপনার চাকরি নেই আর অন্যদিকে দাঁড়িয়ে আপনার মুখে ভাত উঠবে কিভাবে সেই কথা এই রাজ্যের সরকার ভাবছে না। তার উপরে আপনার বাড়ির মা বোনেদের উপর একদিকে ধর্ষণ করছে, একদিকে অত্যাচার হচ্ছে, আর আপনি যখন একটা নতুন প্ল্যানের জন্ম দেবেন বলে এই রাজ্যের সরকারের স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা করে মেডিকেল কলেজে যাচ্ছেন, আপনি যখন ফিরছেন আপনার বাড়ির সেই সন্তান স্তম্ভ বা মায়ের লিখার দেহটা নিয়ে ফিরছেন। ওনারা মনে করতে পারেন যে একটা রাজ্য চলে একটা নির্বাচন থেকে নির্বাচন। আমরা মনে করি রুটির লড়াই, রুটি হকের জন্য মাথায় ছাদ পেটে ভাত আর হচ্ছে গিয়ে পরনের এই কাপড়টার জন্য প্রতিদিন আমরা যে লড়াই করছি, সেই লড়াইতে যারা আমাদের পাশে আছে তাদের সকলকে কুর্নিশ আমাদের পাশে থাকার জন্য। আর যাদের এখনো শুধুমাত্র গায়ে একটা উঠি পড়ে আছেন বলে ট্যাপ করে তাকিয়ে আছেন আর মনে করছেন তাদের গায়ে তো কিছু লাগছে না, টেবিলের তলা দিয়ে ঘুষের টাকাটা হাত পাতলে কিনতে পাওয়া যায়, তাদেরকে একটু মনে করাতে চাই। আজকে একটি গ্রাম বাংলার প্রসূতি মায়ের সাথে হয়েছে, আগামীকাল আপনার বাড়ির যে প্রসূতি মহিলা তার সাথেও এই ঘটনা ঘটতে পারে। আপনার প্রিয়জনকে এই সিন্ডিকেট চক্রের জন্য, এই জাল ওষুধের জন্য আপনিও হারিয়ে ফেলতে পারেন। তাই নিজেদের মূর্তির তলায় যদি মানবিক মনটা আজকেও বেঁচে থাকে, আপনারাও দিতে পার না। আপনাদের বিয়ের জন্য আমরা মিছিল করি, আমাদের মিছিল সকলের মিছিল, মানুষের মিছিল। যদি মনে করেন মানবিক সত্তা বেঁচে আছে, ওপার থেকে এসে এপারে দাঁড়াতে পারেন। এবং এই অঞ্চলের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আমাদের কথা শুনছেন, আমাদের পাশে আছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে আমি আমার বলার কাজ শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, যেতে পারি।